ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বশ্রেষ্ঠ শাসক যাকে বলা হয় তিনি হলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তিনি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা থেকে মাত্র 37 কিলোমিটার দূরে নিজের হাতে তৈরি করেছিলেন তার স্বপ্নের নগরী ফতেপুর সিক্রি। একসময় এই ফতেপুর সিক্রি থেকেই সমস্ত ভারতের শাসন ব্যবস্থা চালাতেন আকবর। সুখ, শান্তি, ঐশ্বর্যে ভরপুর ছিল এই স্বপ্নের নগরী। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই নগরীতে নেমে আসে অভিশাপের ছায়া। মাত্র 15 বছরের মধ্যেই এই নগরী পরিত্যক্ত করে দেওয়া হয়। আর সেই রহস্যের ব্যাপারে আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। যোধাবাই এবং আকবরের বিবাহের বহু বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না এবং সন্তান প্রাপ্তির জন্য আকবর আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় যান। সেখানে তার সাথে দেখা হয় সুফি শেখ সেলিম চিশতির সাথে। সেলিম চিশতি সম্রাট আকবরকে তার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে বলেন এবং বলেন সেটা করলে তার মনের ইচ্ছা পূরণ হবে। সেই মতে আকবর ফতেপুর সিক্রি, যা আগে বিজয়পুর সিক্রি নামে পরিচিত ছিল, সেখানে শেখ সেলিম চিশতির জন্য বাসস্থান বানিয়ে দেন। এর কিছুদিনের মধ্যেই ওই আউলিয়া বা সেলিম চিশতির দোয়ায় সম্রাট আকবরের পুত্র সন্তান হয়। সম্রাট আকবরের যদি সেই সময় পুত্র সন্তান না হতো তাহলে মুঘল সাম্রাজ্যের ইতি ঘটত তখনই। সম্রাট জাহাঙ্গীর কিংবা তার পরবর্তী প্রজন্ম শাহজাহান বা আওরঙ্গজেবদের মতো শক্তিমান শাসকদের জন্ম হতো না। তাই সেই আউলিয়ার দোয়াকে মুঘল সাম্রাজ্যের টার্নিং পয়েন্ট বলা হয়। আগ্রায় ফতেপুর সিক্রিতে আজও সেই আউলিয়ার মাজার রয়েছে। আর এই অসাধারণ রাস্তাটি ধরে আমরা যাচ্ছি সম্রাট আকবরের ঐতিহাসিক শহর এবং মুঘল সাম্রাজ্যের একসময়ের রাজধানী ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রি মূলত আগ্রার শেষ সীমান্ত এবং এখান থেকেই রাজস্থান শুরু হয়েছে। রাজস্থান যে মরুভূমি অধ্যুষিত প্রদেশ তা আমি এই রাস্তা ধরে এগিয়ে গেলেই বুঝতে পারবেন। যত এগিয়ে যাবেন ততই আশেপাশের গাছপালার সংখ্যা কমতে দেখবেন। তীব্র গরমও আপনাকে জানান দেবে আপনি মরু অঞ্চলের আশেপাশেই আছেন। এবার আপনাদের সামনে নিয়ে আসব সম্রাট আকবরের রাজধানী ফতেপুর সিক্রি নিয়ে কিছু অজানা তথ্য। ফতেপুর সিক্রির নির্মাণ কাজ আকবর নিজের তদারকিতেই করেছেন, তাই এই নগরী পরিত্যক্ত করে ফেললেও এখানে বেশ কিছু স্থাপত্য আছে যা আজও বহু পর্যটকদের মন জয় করে নেয়। সমগ্র ফতেপুর সিক্রি এমন রাজকীয়ভাবে তৈরি করা হয় যে যেখানে আজও সব কিছু অবিকল ও অক্ষত রয়েছে। আর পর্দায় যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয়তো দেওয়ানি আম, অর্থাৎ আমজনতার সঙ্গে সম্রাট আকবরের সাক্ষাৎ হতো এখান থেকেই। অর্থাৎ সম্রাট আকবর এখানেই সিংহাসনে বসতেন এবং তার প্রজারা বসতেন এই খোলা উদ্যানে। এটি হচ্ছে সেই সময়কার আদালত উদ্যান। আর এই উদ্যান 111টি মঠ দ্বারা ঘেরা আছে। আর প্রত্যেকটি মঠের দেওয়ালে নিখুঁতভাবে খোদাই করে হাতে নকশা করা, যা আজও অবিকল রয়েছে। অনেকে মনে করেন এর প্রতিটি দেওয়ালে রং ব্যবহার করা হয়েছে। রাজকীয় এই শহরটি নির্মাণ করার পর সম্রাট আকবর তার সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে এই ফতেপুর সিক্রিতেই স্থানান্তর করেন। তাই এখানে দেওয়ানি আম যেমন রয়েছে তেমনই রয়েছে দেওয়ানি খাস, ট্রেজারি, বাচ্চাচি খেলার কোর্ট, হাম্মামখানা, রাজমহল, রানী ভবন, পাঞ্চ মহল, ইবাদতখানা, খোয়াবগা সহ আরও অনেক কিছু। আর তাই 1571 সালে এই রাজকীয় নগরীর নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আকবর তার শাসনকার্য আগ্রা থেকে এই ফতেপুর সিক্রিতে নিয়ে আসার পর 1571 সালেই তিনি গুজরাট দখল করেন। তখন এই জয়ের উপলক্ষে তিনি বিজয়পুর সিক্রির নাম রাখেন ফতেপুর সিক্রি, যার অর্থ বিজয় লাভ করা। আর এখন আমরা যে ভবনটিতে প্রবেশ করতে যাচ্ছি সেটা হলো সম্রাট আকবরের দেওয়ানি খাস মহল। সম্রাট আকবর এই কক্ষে তার খাস লোকদের সাথে বা নবরত্নদের সাথে এখানে বসেই পরামর্শ করতেন। যুদ্ধনীতি, রাজনীতি, কূটনীতি, বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হতো। এখানে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। সম্রাট আকবর এখানে তার মন্ত্রী এবং বিশেষ অতিথিদের সাথেও সাক্ষাৎ করতেন। দেওয়ানি খাসের প্রতিটি দেওয়াল আজও রাজকীয় এবং ব্যবহার উপযোগী এবং অবিকল রয়েছে। এর অভ্যন্তরীণ ডিজাইন এতটাই নান্দনিক যে আজও যে কেউ দেখলে মুগ্ধ হবেন। আর এই দেওয়ানি খাসের যে নকশা বা কারুকার্য যে কোনো মুঘল স্থাপত্যকে হার মানায়। এছাড়া এর প্রতিটি দেওয়ালে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ কারুকার্যের ছাপ রয়েছে। আর তাই বলা যায় ফতেপুর সিক্রি হলো মুঘল সাম্রাজ্যের এক অনবদ্য সৃষ্টি। আর খাসমহলের পাশেই রয়েছে খাজানা রুম, যেখানে টাকা পয়সা রাখা হতো, এমনকি রাজ্যের বিভিন্ন দরকারি নথিপত্র এই কক্ষে সংগ্রহ করে রাখা হতো। পাশের এই বারান্দা, যেখানে নিরাপত্তা কর্মীরা সবসময় টহলরত অবস্থায় পাহারায় থাকতেন।
আর এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক রুম, যেখানে বিভিন্ন রকম খেলাধুলা আমোদ প্রমোদ হতো এই কক্ষে। সম্রাট আকবর তার এই প্রাসাদের পাশেই নির্মাণ করেছেন রানী মহল। তবে পুত্র সন্তান জন্ম দেওয়ার কারণে অন্যান্য স্ত্রীদের তুলনায় যোধাবাই তার কাছে বরাবরই প্রিয় ছিল, যার স্পষ্ট ছাপ এখানকার রানী মহলের দিকে তাকালেও পাওয়া যায়। এই মহলটির ভিতর দিয়ে যাওয়ার পর আপনি যখন সামনে এক বিশাল রাজকীয় উঠান দেখতে পাবেন, তখন আপনার ভালো লাগার মাত্রা বেড়ে যাবে বহু গুণ। মাঝখানের এই বড় উঠানকে কেন্দ্র করেই এর চারপাশে নান্দনিক ডিজাইনের প্রাসাদগুলো তৈরি করা হয়েছে। আলাদাভাবে তৈরি করা হয়েছে একটি মন্দির। পর্দায় যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই যোধাবাইয়ের মন্দির। আর এই মন্দিরেই তিনি তার ধর্মপালন পূজা পাঠ করতেন। আর এই মন্দিরের ভিতরের দেওয়ালে যে ছোটো ছোটো দেরাজ কাটা রয়েছে, তাতে বিভিন্ন রকম লাইট ক্যান্ডেল রাখা হতো। আর সামনের ওই জায়গায় রাখা হতো মূর্তি, যার সামনে বসে যোধাবাই পূজা পালন করতেন। আর এ থেকেই বোঝা যায় সম্রাট আকবর কত বড় মনের মানুষ ছিলেন। এত বড় প্রতাপশালী রাজা হওয়া সত্ত্বেও তিনি কখনো তার স্ত্রীকে ধর্মত্যাগ করতে বাধ্য করেননি। আর এই উঠানকে কেন্দ্র করে এই প্যালেসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিভিন্ন মৌসুমে যোধাবাই তার অবস্থান পরিবর্তন করতে পারেন। যেমন শীতকালে তিনি এক সাইডের ভবনে অবস্থান করতেন আর গরমকালে অন্য সাইডে থাকতেন। এতে করে তিনি শীত এবং গরম দুটোকে দারুণভাবে উপভোগ করতেন। আর এই ভবনগুলোও ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে। আর যোধাবাইয়ের মন্দিরের সামনেই রয়েছে তার প্রিয় তুলসী গাছ। আর যোধাবাই এই জায়গাটিতে একেবারে উঠানের মাঝখানে এই তুলসী গাছ তিনি পূজা করতেন, এবং এই তুলসী গাছটি সেই মুঘল আমলের, অর্থাৎ মুঘল আমল থেকে এখনও বেঁচে আছে। অর্থাৎ বেঁচে রাখার জন্য আজও নানা রকম যত্ন পরিচর্যা করা হয় এই গাছটিতে। যোধাবাইয়ের এই রাজকীয় প্যালেসটি গুজরাটের সাথে রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত। প্রাসাদটির পূর্ব দিকের এই ভবনটি মূলত প্রধান গেট, যেখানে সবসময় প্রহরীরা থাকত। আর যোধাবাইয়ের জন্য উত্তর ও দক্ষিণ পাশে দুইটি দ্বিতল বেডরুম রয়েছে। আর নিচের তলায় রুমগুলোই থাকত যোধাবাইয়ের নিরাপত্তা ও সেবা যত্নে নিয়োজিতরা। এই প্রাসাদটিতে ঢোকার মুখেই রয়েছে বিশাল এক রান্নাঘর। এটাই সেই রান্নাঘর। এখানকার চুলার রান্নায় খেতেন সম্রাট আকবর সহ পুরো প্রাসাদের অধিবাসীরা, যার ছাদে লেগে আছে আজও সেই আমলের চুলার কালি। এছাড়াও এই প্রাসাদের মধ্যে কাপড় ধোয়ার জন্য একটি আলাদা জায়গা তৈরি করেন সম্রাট আকবর, যেখানে আজও পানি জমে থাকে। যোধাবাই প্যালেসের পিছনেই রয়েছে আকবরের প্রধানমন্ত্রী বীরবলের প্যালেস। এই বীরবল ছিলেন আকবরের 9 জন নবরত্নের একজন এবং আকবরের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। বীরবলের প্রাসাদের ঠিক সামনেই রয়েছে সম্রাট আকবরের আস্তাবল, অর্থাৎ এখানেই সম্রাট আকবরের নিজের বহরের ঘোড়া ও হাতি বাঁধা থাকত। এই বারান্দা এতটাই বিশাল যে এই বারান্দা দেখেই অনুমান করা যায় সম্রাট আকবরের বহর ঠিক কতটা বড় ছিল। অবশ্যই সৈনিক বা যোদ্ধাদের জন্য এই রাজমহলের শেষ প্রান্তে আলাদা একটি বিশাল আস্তাবল আছে, যেখানে কয়েক হাজার ঘোড়া রাখা যেত। এছাড়াও এই মহলে আকবরের একটা বিশেষ পোষা হাতি ছিল। কথিত আছে যে ওই হাতির সামনে কোনো আসামি নিয়ে এলে ওই ব্যক্তি যদি অপরাধী হতো, তাহলে হাতি তার গায়ের উপর পা দিয়ে মেরে ফেলত। আর যদি নিরপরাধ হতো, তাহলে হাতি বুঝতে পারত এবং তাকে ছেড়ে দিত। আকবরের সেই হাতি মারা যাওয়ার পর যেখানে কবর দেওয়া হয়েছে, সেখানেই এই অসাধারণ কারুকার্য খচিত মিনারটি নির্মাণ করা হয়েছে। মিনারটির নাম সেই হাতিটির নামেই হিরণ মিনার নাম রাখা হয়েছে। পর্দায় এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটিই ছিল সম্রাট আকবরের টাকশাল, অর্থাৎ এখান থেকেই মুদ্রা তৈরি করা হতো। ভিতরে দেখার মতো এখন আর তেমন কিছুই নেই। সেই আমলের কিছুই এখন আর এখানে অবশিষ্ট নেই। বাইরে টাকশাল থাকলেও সম্রাট আকবরের এই রাজমহলের ভিতরে আলাদা একটি ট্রেজারি রয়েছে। বলা হচ্ছে এই ট্রেজারিকে রয়্যাল ট্রেজারি বা রাজকীয় ট্রেজারি। মূলত সম্রাট আকবর এই অর্থ বিভাগ থেকেই তার সাম্রাজ্যের বরাদ্দ পাশ করতেন এবং বরাদ্দ দিতেন।
রয়্যাল ট্রেজারির ভিতরের কক্ষটি সত্যিই রয়্যালের মতো, অর্থাৎ রাজকীয়। এই রাজকীয় ভবনটির নিচতলা অর্থাৎ মাটির নিচে একটি কক্ষ আছে এবং এই কক্ষে সম্রাট আকবরের সিন্ধুকগুলো সাজানো থাকতো। এবং এই রয়্যাল ট্রেজারের পাশের ভবনটি ছিল জ্যোতিষীদের জন্য বরাদ্দ, অর্থাৎ সম্রাট আকবর জ্যোতিষীদের সঙ্গে প্রতিনিয়ত পাশা খেলতেন। পাশা খেলার জন্য সম্রাট আকবরের এই রাজকীয় রাজমহলের বিশাল উঠানের মাঝখানে একটি বসার জায়গা রয়েছে। ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে উঁচু একটি বসার জায়গা রয়েছে এবং সম্রাট আকবর এই স্থানটিতে বসেই পাশা খেলতেন। এছাড়াও সামনে উঁচু 5 তলার একটি ব্যতিক্রমী ইমারত আপনারা দেখতে পাচ্ছেন। এটিকে বলা হয় 5 মহল। খোলামেলা এই ভবনটি সম্রাট আকবর তৈরি করেছিলেন শুধুমাত্র অবসর কাটানোর জন্য, যার উপরতলা থেকে আজও শীতল বাতাস পাওয়া যায়। 5 মহলের পিছনের সাইডটাও অসাধারণ, একেবারে সবুজে ঘেরা, নানা রকম শোভাবর্ধনমূলক ফুল দিয়ে এর আঙিনাটা সাজানো এবং মুঘল আমলেও এই জায়গাটি এইভাবে সাজানো থাকতো, এখনও সাজানোই রয়েছে। এবং এই জায়গাটি এই রাজমহলের সবচেয়ে সুন্দর জায়গা বলে মনে হবে যে কোনো পর্যটকদের। আর এই ফতেপুর সিক্রি রাজমহলে প্রবেশ করার জন্য মেন গেটেই রয়েছে একটি নহবতখানা। নহবতখানা মূলত একটি রাজকীয় গেট। সম্রাট আকবর যখন এই রাজমহলে প্রবেশ করতেন বা বাইরে যেতেন তখন এই গেটের উপর থেকে ঢাকঢোল বাজিয়ে সম্রাটের উপস্থিতি জানান দেওয়া হতো। আর কোনো যুদ্ধে জয়ী হয়ে এলে এই নহবতখানার উপর থেকে ফুল ছিটিয়ে সম্রাটকে বরণ করে নেওয়া হতো। এভাবে যখন চলছিল সব কিছু, ঠিক তখনই তীব্র পানির সংকট দেখা দেয় ফতেপুর সিক্রিতে। ফলে আকবর তার মুঘল সাম্রাজ্যের রাজধানী ফতেপুর সিক্রি থেকে নিয়ে যান লাহোরে। তবে 16 শতকের শুরুতেই আবার তিনি তার রাজধানী লাহোর থেকে আগ্রায় ফিরিয়ে নিয়ে আসেন। ফতেপুর সিক্রিকে বলা হয় বিশ্ব ইতিহাসের অন্যতম সাক্ষী। 1986 সালে ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত করে। সারা বছরই এখানে ভারতের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক যেমন আসেন, তেমনি বিদেশি পর্যটকদের ভিড়ও লেগেই থাকে সব সময়। তবে পাহাড়ের উপর যেভাবে সম্রাট আকবর এই বিলাসবহুল রাজকীয় শহর তৈরি করেছেন, তার পিছনে কত হাজার শ্রমিকের যে কষ্টমাখা শ্রম রয়েছে, সেই খবর কি কেউ কোনোদিন রেখেছিল? ইতিহাসের পাতায় আজ রয়ে গেছে শুধু সম্রাট আকবর আর তার রাজকীয় এই প্রাসাদগুলো, শুধু হারিয়ে গেছে সেই শ্রমিকদের কষ্টগাথা গল্পগুলো।